শুভ দুপুর সম্মানিত সুধী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে চ্যানেলের কাছের পর্দায় দেখছেন তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই বৃষ্টি উপভোগ করছেন, যেহেতু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, শরতের বৃষ্টি। এবং এমন একটি সময় আমরা আজকে হাজির হয়েছি। তবে আজকের আলোচনার আড্ডার শুরুতে একটু ইন্ট্রো অন্যভাবে দিতে চাই আজকে, কারণ আজকে আমরা ডেফিনেটলি আমাদের এখানে সকলেই যারা আসেন তারা হয়তো তারকা হন এবং সেই সঙ্গে তারকা তো থাকেই, সেই সঙ্গে তাদের সৃজনশীলতা নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে সৃজনশীলের একটা অন্য যজ্ঞ নিয়ে কথা বলতে চাই আমি, বিশেষ করে যেটার সঙ্গে আমাদের আসলে অনেক বেশি অ্যাটাচমেন্ট রয়েছে, অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেকের সাথে, আমার মনে হয় সবার সাথেই, কিছু জেনারেশনাল গ্যাপ না থাকলে আর কি, যদি একটা জেনারেশনাল গ্যাপ না থাকে সেই ক্ষেত্রে স্পেশালি দ্য মিলেনিয়ালস যারা আছেন, তার আগে যারা আছেন, যারা টেলিভিশন দেখতেন রিমোট ছাড়া, তাদের কথা যদি বলি বিশেষ করে, তাদের সঙ্গে কিন্তু বিজ্ঞাপনের একটা চমৎকার যোগসূত্র রয়েছে, অথবা বিপণনের জায়গাটা যদি বলি, আমরা ছোটোবেলায় আমরা যখন জিঙ্গলস গেয়ে ফেলতাম, গাইতে গাইতে চিন্তা করতাম আমরা জিঙ্গলস গাইছি, সেরকম অনেক বোকা বোকা মুহূর্ত আমাদের জীবনে অনেকবার ঘটে গেছে। এবং এটি একটি সৃজনশীলতার বিরাট জায়গা ছিল, যেটি এখনও আছে, কিন্তু এখন আসলে আমাদের জায়গাগুলো অনেক বিস্তৃত হয়েছে, অনেক প্ল্যাটফর্মসে কী বলবো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমাদের মাধ্যমগুলো অনেক বিস্তৃত হয়েছে। তবে I still have this special place in my heart for all the TVCs that I have been through to the television and OVC and whatever it is, what form that could be. এবং আজকে যিনি আমাদের প্রথম গেস্ট অফ অনার, তিনি আরেকটি কাজ করেছেন এই যজ্ঞে, সেটি হচ্ছে তিনি একটি রেকর্ড গড়েছেন এই নির্মাণে। উনি ফিল্ম মেকার বটে, উনি একজন নির্মাতা বটে, উনি একজন সৃজনশীল মানুষও, এবং সেই সঙ্গে তিনি 1000 বিজ্ঞাপন বানিয়ে ফেলেছেন, তিনি হয়তো জানতেও পারেননি একটা সময়, কিন্তু এখন সময় এসেছে সেটি আসলে স্বীকৃতি দেওয়ার জন্য। এবং তিনি আজকে আমাদের গেস্ট অফ অনার, এবং তিনি আমার সামনে আছেন। আমরা গল্প করছিলাম, ইনফ্যাক্ট তার মধ্যে আমরা লাইভে ঢুকে গেছি। সাবিন ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। এবং সাবিন ভাই আরেকটা পরিচয় আমি জানতে পারলাম, আপনি উপস্থাপনাও করেছেন একটা সময়, সো আমি একটু নার্ভাস আপনার সাথে কথা বলতে। এবং আরেকটু পরিচয়টা শেষ করে নিই, আমাদের সঙ্গে যিনি আজকে আছেন, আমাদের জেনারেশনাল লেজেন্ড বলবো আমরা, আমাদের মিউজিক রিপন খান স্যার আমাদের সঙ্গে আজকে বেশি পরিচয় দিতে চাই না, কারণ রিপন খানকে সবাই চেনেন। এবং সেই সঙ্গে অবশ্যই তার তার সন্তান, তার ছোট সন্তান, কনিষ্ঠজন যিনি প্রত্যয় খান আছে, আমাদের হৃদয় খানকে আমরা আজকে মিস করছি আসলে, একটু মাঝখানে থাকলে ভালো হতো। স্যার, ওয়েলকাম টু দ্য স্টুডিও। কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি স্যার। আমি কাকে দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, আজকে একটু ওনাকে দিয়ে শুরু করি স্যার, উইথ ইউর পারমিশন, যেহেতু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমরা আপনার থ্রুতে পেলাম। আমি খুব গতানুগতিক প্রশ্ন না করি, কারণ আমি উত্তরটা আমি জানি কী হতে পারে, তবে এতটুকু জিজ্ঞেস করতে চাই, কাজ করার সময় কি টের পেয়েছিলেন যে 1000 বিজ্ঞাপন বানিয়ে ফেলেছেন? না, এটা টের পাইনি। আসলে বিষয়টা হচ্ছে যে কাজ করতে করতে একটা সার্টেন টাইমে শুরুর দিকে খুব এক্সাইটেড থাকতাম যে বিজ্ঞাপনে যাচ্ছি, কাজ করব, আজকে শুটিংটা হবে, কিভাবে হবে, হয়তো নামগুলো লিখে রাখতাম। তো হয় কি যে কাজের প্রেশারে আর নামগুলো লেখা হয়নি একটা সার্টেন টাইমে। তো অনেক দিন পর নিয়ার অ্যাবাউট যখন 500 বিজ্ঞাপন হয়ে গেল, তো একদিন আমার অ্যাসিস্ট্যান্ট এসে বলছে যে ও হয়তো লিখে রাখতো, তো এসে বলছে আজকে কিন্তু আপনার 500তম বিজ্ঞাপন, আজকে এমন হচ্ছে। তো সেদিন হয়তো একটু সেলিব্রেশন হলো, আমরা সবাই মিলে 500 জায়গায় এসে বলেছে, হ্যাঁ 500 জায়গায় এসেছে। যেদিন 1000 ক্রস করেছে সেদিন অটোমেটিকলি আমার অফিস থেকে আমাকে জানানো হচ্ছে যে আপনার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রায় 1000+ হয়ে গেছে। তো এখন অলরেডি প্রতি মাসে প্রচুর কাজ হয়, কিন্তু এখন ওইভাবে আর লেখা হয় না। 1000-এর পর থেকে আর লেখা হচ্ছে না, জানাও হচ্ছে না কোথায় কি হচ্ছে না। আর কি দরকার আছে কি আছে, আমি তো বাংলাদেশে আর কিন্তু পেলাম না, বাইরেও আছে কিনা আমার জানা নেই আসলে। 1000 বিজ্ঞাপন আমি জানি না, সময়টা জিজ্ঞেস করি, এটা কেউ জিজ্ঞেস করেছে কিনা আমি জানি না, কত সময় করেছেন আসলে? প্রায় 2009 সাল থেকে শুরু। 2009 সাল থেকে। তারপরে খুব বেশি সময় কিন্তু নয় না, বেশি সময় না, আবার সময়টা অনেক বড়। এবং সাবিন ভাই নিশ্চয়ই একমত হবেন যে এই কাজটা আসলে অনেক কঠিন একটা কাজ, এবং এটা ঘোরের কাজ আসলে। সত্যি কথা, একটা বিজ্ঞাপন নির্মাণের জায়গাটা আসলে কতটুকু ভিন্ন, আমি যদি ফিল্ম মেকিং এর জায়গার কথাটা যদি তুলনা করি আজকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার 30 সেকেন্ডে পুরো গল্পটা বলতে হয়, যেটা 1 ঘন্টায় মানুষ সময় পায় অনেক কিছু নিয়ে এখানে শুধু বিজ্ঞাপনের নির্মাতার উপরে অনেকখানি ডিপেন্ড করে বললে ভুল হবে, যে ক্যামেরার সামনে কাজ করছে তারও অনেকখানি, বা ক্যামেরার পিছনে যে মানুষগুলো আছে সবার ভূমিকাটা আসলে সমান। কারণ হলো যে এখানে
স্পেসিফিক ধরেন আমি 30 সেকেন্ড একটা এক্সপ্রেশন লাগবে, আমার ওই এক্সপ্রেশনটা 1 সেকেন্ডেই লাগবে। সো ওই দক্ষতা যদি ওই মডেলের না থাকে, আমার সামনে যে কাজ করছে বা মিউজিশিয়ানের ওই অতটুকটার মধ্যেই মিউজিক বানাতে হবে, এবং এটা নিয়ে রিপন ভাইয়ের সাথে আমার প্রচুর ব্যাক অ্যান্ড ফোর্থ হয়, এবং বলছি যে স্যার এটা এমন করেই লাগবে, এবং স্যার আমাকে যথারীতি ওই টাইমের মধ্যেই ওই এক্সপ্রেশনটা হয়তো এই পিকটা হয়তো এইভাবেই করে দেয়। সো এগুলো হয় আসলে, এটা ইটস আ টিম ওয়ার্ক, এবং আমি বিশ্বাস করি টিম ওয়ার্ক। অলওয়েজ সেড দ্যাট, সবসময় এটা বলেছেন সব জায়গায়। এবং সাবিন ভাই, আজকে রিপন স্যারের যে একটা যোগসূত্র এখানে অন্যরকম ভাবে আছে, এটা আসলে আমি জেনে অনেক সারপ্রাইজ হয়েছি। সেটা হচ্ছে, প্রিয় দর্শক, যে আমাদের মিউজিক্যাল লেজেন্ড কিন্তু সাবিন ভাইয়ের অনেক কাজের সঙ্গে জড়িত। কিভাবে সেটা আপনি বলেন, আজকে আমি একটু শুনতে চাই, আপনার মুখ থেকে দর্শক শুনুক। এবং প্রথম কথা হচ্ছে, স্যারকে মানে স্যারের এক্সপ্লেনেশন তো দেওয়ার কিছু নাই, কারণ আমরা ছোটবেলা থেকে স্যারের জিঙ্গেল গেয়ে বড় হয়েছি, মানে এই প্রিয় প্রিয় থেকে শুরু, বিউটিফুল জিঙ্গল, যেটা মানে সেটা ছোটবেলা থেকেই ধরেন অ্যাডভার্টাইজিং এ আসবো, জিঙ্গেল বেস কাজ হবে, এবং এটা রিপন স্যার ছাড়া হবে এটা আসলে কল্পনা করাটা কোয়াইট ডিফিকাল্ট। এবং আমার রিসেন্টলি যে বিজ্ঞাপনটা রিলিজ পেলো এই মাসেই, তো সেইটারও একটা হিট বিজ্ঞাপন, মানে হিট জিঙ্গেল কিন্তু রিপন স্যারের করা, এবং এটা সারা বাংলাদেশ এখন বাজছে। সো এইখানে রিপন স্যারের সাথে, মানে এই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করব, রিপন স্যারের সাথে কাজ হবে না, এটা আসলে ইম্পসিবল। সো ওই জায়গা থেকে রিপন স্যারের বলেন না, কিন্তু আমরা আজকে বের করে নিয়েছি সেটা। স্যার তো নিশ্চয়ই অনেক জিঙ্গল করেছেন। স্যার, আপনার কি নাম্বারটা জানা আছে কিনা? গানের বাইরে কিন্তু স্যার শুধু জিঙ্গলের কথা বলেছি। অ্যাকচুয়ালি নাম্বারটাই আমি জানি না, জানার প্রয়োজনও নেই আসলে। তবে আমরা এই মানে আমার সাথে যারা কাজ করেন তারা কিছু নাম্বার মাঝে মাঝে বলে, তা আমি একটু নিজেও কনফিউজ, আসলে এতগুলো করেছি কিনা। তবে স্যার, আপনার এখন একটা ম্যানেজমেন্ট রাখার সময় এসেছে স্যার, একজন মনে রাখলে ভালো হতো, সব মিলে আপনার পুরো কাজটাকে আর্কাইভ করার জন্য। দেখা যাক, আমি ট্রাই করব নিশ্চয়ই। এবং প্রত্যেক ওয়েলকাম টু দ্য স্টুডিও। প্রত্যেক আমরা খুব খুশি হলাম যে আপনি আজকে এসেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আপনাকে পাবো কিনা পরে আমি জানি না, তবে আমি প্রশ্নটা রাখতেই চাই যে বাবা রিপন খান হলে আসলে কেমন লাগে? বাবা যদি রিপন খান হয় তাহলে সেটা আসলে ফিলিংটা কেমন? অনেস্টলি আস্কিং ইউ দ্য কোয়েশ্চেন। বাবা তো রিপন খানই। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। আমি স্যার কেন বলেছি এটা বুঝতে পেরেছি। এটা ইনএক্সপ্রেসিবল, এটা there is no words, but আমার জায়গা থেকে I feel proud, I feel lucky, I feel really fortunate to be in this environment. That's all. Right. You can even আসলে বলার কিছু নাইও বেশি, it's a feeling. And প্রত্যয়ের তো অনেক ফ্যান ফলোইং এখন আফটার হৃদয় খান। আমরা তো জেনারেশনাল আসলে ট্যালেন্ট আপনাদের কাছ থেকে পেয়েছি, and you being serving to the music industry beautifully. আমরা আসলে কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাই না, আজকে জানাচ্ছি এই জন্য। হৃদয় খানের ফ্যান তো আমি নিজেও, আমরা অনেক তার গান শুনি, গান গাই। প্রত্যেক খানের ক্ষেত্রে এখন তাই হচ্ছে। তো what are you doing right now? I'm working on my own YouTube channel. Okay. এতদিন তো আসলে I've been working with various stuff, অনেকগুলো প্রজেক্ট নিয়ে, commercially or in the corporate industry. So এখন আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে এখন I'm just working with with all focus. Are you contributing to the OVCs and TVCs also? I did some few works. এছাড়া এখন মানে বাইরের কাজ বাদে এখন টোটালি আমি আমার অ্যাজ অ্যান আর্টিস্ট, যেটা আমার আরো 3 বছর আগে করা উচিত ছিল, বাইরের কাজ নিয়ে ব্যস্ত না থেকে। সো এখন আমার ইউটিউবে আই এম রিলিজিং কন্টেন্টস, আই এম মেকিং মাই ওন ভিডিওস, আই এম রিলিজিং songs on all the audio platforms. Rightly so. That's what I'm doing actually. Right. আমরা ইনফ্যাক্ট আমরা হৃদয় খানের ইদানিংকার যে ক্রিয়েশনগুলো সেগুলো কিন্তু তার চ্যানেল বেশি শুনতে পছন্দ করি, কাভার্সগুলো। ইনফ্যাক্ট আমি পৌঁছে দিলাম, যদি কখনো দেখা বলে দিবেন যেন আমি নিচ্ছি। সাবিন ভাই, কামিং ব্যাক টু ইউ, আপনার যারা এখানে আপনার ব্যাপারে আগ্রহী আজকে, যারা জানতে চাইছেন, হয়তো যারা নতুন যারা ডিরেক্টরস আসছেন ইনটু দিস এরিনা, বিজ্ঞাপন নির্মাতাদের কিন্তু খুব বেশি আমরা টেলিভিশনের সামনে কথা বলতে পারি না আসলে, ব্যস্ততার কারণেই হোক বা তারা আসলে প্রচার বিমুখ হোক। আপনি তো প্রচার বিমুখও বটে, উপস্থাপনার পর আপনি ব্যস্ত সাংঘাতিকভাবে। একদম একদম। এবং কাজের চাপও তো রয়েছে নিশ্চয়ই সেক্ষেত্রে। না, তো অনেক ব্যস্ত, বিজি। What would you say to them যারা এখন শুরু করতে চান? Because we have this stigma যে আমরা বিজ্ঞাপন বানাতে গেলে চিন্তা করি যে আমরা আসলে অনেক হয়তো টাকা কড়ি করবো, বা আমরা হয়তো কি বলবো বিত্তশালী হয়ে যাব। এটা কি ঠিক বলছে কিনা আমি? ইজ ইট? না, ঠিক ঘটনাটা তেমন না। অ্যাকচুয়ালি এখন তো এআই এর যুগ। সো এআই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। সো কমিউনিকেশন বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা আছে তারা কিন্তু মানে এই বিজ্ঞাপনের বাজেটের কথা চিন্তা করেই হয়তো দেখা যাবে যে এআই নির্ভর বেশি কাজ করছে। সো এবং এখানে তো ধরেন কমেন্টস দিচ্ছে, মডেলও এসে পড়ছে, লোকেশনও সেট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কতটা সৃজনশীল হচ্ছে এইটা হচ্ছে মেইন ইস্যু। কারণ এখন যদি ইভেন গত পরশুদিন আমার কাছে স্ক্রিপ্ট এসছে, সো এই স্ক্রিপ্ট এআই থ্রু স্ক্রিপ্ট বানানো। রিয়েলি? হ্যাঁ,
তো আমি স্ক্রিপ্ট পড়েই বুঝলাম যে এটা এআই থ্রু বানানো, কারণ হয় কি যে আপনি কথা বলছি, সেই কথা বলার মধ্যে কিছু পাঞ্চ থাকতে পারে, কিছু মজা থাকতে পারে, কিছু এলিমেন্টস থাকতে পারে, কিন্তু ওইটা পুরো ফ্ল্যাট, ইনফরমেটিভ, ফ্ল্যাট, অ্যান্ড আপনি কেমন আছেন, আমি কেমন আছি, ভালো আছি, এই টাইপের অ্যান্সার। তো এটার এতটা র্যাশনালাইজ জিনিসপত্র যে ওখানে মানে বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি মানে ধরেন মানে ম্যাজিক অ্যান্ড লজিকের একটা কম্বিনেশন। সো ওরা না মানে এআই অ্যাকচুয়ালি মানে ম্যাজিকটা মানে লজিকটা বুঝতে পারে কিন্তু ম্যাজিকটা বুঝতে পারে না। সো ম্যাজিকের জন্য অ্যাকচুয়ালি নতুন জেনারেশন তৈরি হতে হবে, নতুন জেনারেশন এআই এর সাপোর্ট নিতে হবে, কিন্তু একটা নিউ জেনারেশন, নিউ ভাইব ক্রিয়েট করতে হবে। আর না রাইটলি সো। এবং এটা কি আসলে ভয় পাওয়া উচিত, আসলে আমাদের নির্ভরতা আসলে বাড়ানো উচিত এটার প্রতি? অবভিয়াসলি বাড়ানো উচিত, কজ হচ্ছে আমাদের দেশে বিজ্ঞাপনটাকে আলাদা করে সেক্টর দেখা হয়। আমি বোম্বেতে কাজ করেছি, বোম্বেতে যখন কাজ করেছি তখন দেখেছি যে টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে, ওরা পুনে থেকে পাশ করে এসছে যারা, একই কারিকুলাম ইউজ করছে হচ্ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি, বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি। সো ওদের মধ্যে না ডিভাইডেশন হয় না। আমি যখন বোম্বেতে কাজ করি, ওখানকার ডিওপি নিয়ে কাজ করি তখন কিন্তু ওখানকার ফিল্ম ডিওপি আমাদের কাজ করে, কিন্তু এখানে একটা আলাদা আলাদা 3টা জনার হয়ে গেছে। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সো সবাই সবার মতন করে ভাবছে, সবাই সবার মতন করে প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে, সংগঠন ক্রিয়েট করছে, কিন্তু এইটা একটা কমন প্ল্যাটফর্ম হওয়া দরকার ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই গভর্নমেন্ট লেভেল থেকেও আসলে এটা আইডেন্টিফাই করতে পারে না যে আমাকে অ্যাজ আ ডিরেক্টর আমাকে কোন র্যাঙ্কিং এর সাথে আসলে র্যাঙ্ক ফেলবে। কারণ টেলিভিশন ইন্ডাস্ট্রি আলাদা, আপনি নাটক ইন্ডাস্ট্রি আলাদা, আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি আলাদা, আপনি ইন্ডাস্ট্রি আলাদা, বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি, তো এতগুলো সংগঠন হয়ে গেছে না, কমন প্ল্যাটফর্ম নেই আমাদের। সো আমরাও অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে কম্পিটিশন করি যে আমি বিজ্ঞাপন বানাই, আমি তো বড় বাজেটের ছবি বানাই। হ্যাঁ, সো এইটা না অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রেও ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমি কিন্তু 3 মাধ্যমে কাজ করে এসেছি, তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে। আপনি 3টা দিয়ে কাজ করেছেন, রাইট? আপনার সিনেমা আসছে, সেটা আমরা কথা বলবো নিশ্চয়ই, আর বিজ্ঞাপনটা শেষ করে নিই বরং। এবং হচ্ছে যে মাসুদ জাকারিয়া সাবিন আজকে যে জায়গাতে আছেন, সেই জায়গায় আমি জিজ্ঞেস করতে পারি এখন যে এখানে আমাদের তো ইনস্টিটিউশনাল সাপোর্টগুলো ওইভাবেই নেই, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে তো একেবারেই নেই। তো আইডিয়া ক্রিয়েশনের ব্যাপারে যদি বলি, টু অ্যান আইডিয়া টু বিকাম আ টিভিসি, এই পর্যন্ত পুরো জার্নিটা, এটা করতে গেলে তো কোনো ইনস্টিটিউশনাল হেল্প আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে হাউ ডু ইউ ক্রিয়েট ইট নাও টুডে? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি লাস্টবারে শুটে গেলাম হচ্ছে বোম্বেতে। তো আমি যাওয়ার আগে আমার সম্পর্কে ওইখানকার ডিরেক্টর, মানে আমরা স্টার প্লাসে কিছু আর্টিস্টকে নিয়ে প্রমোশনাল ক্যাম্পেইন করবো, সো ওখানকার ডিরেক্টররা আমার সম্পর্কে জেনেছে। সো আমাকে বলছে যে আপনারা কিভাবে করেন, আপনার ইন্ডাস্ট্রি কিভাবে চলে। কোশ্চেনটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি নিয়ে। আমি বললাম যে পুরো ইন্ডাস্ট্রি চলে অ্যাকচুয়ালি শখের বসে। আজকে আমি এখানে বসে আছি, আমি কাজটা করব বলে আমি এসেছি। আজকে যে ক্যামেরার পিছনে লোকটা আছে, সে তার ওই জায়গাটা ভালোবাসা, প্যাশনেট বলেই সে এসছে। সো আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা না আসলে ভালোবাসায় চলছে, মানে এইটা একটা বড় বিষয় আমাদের। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো এই ভালোবাসাটার সাথে যদি প্রফেশনালিজমটা যোগ হয়, তাহলে আমরা অ্যাকচুয়ালি আরও ভালো করতে পারবো। এবং রিসেন্টলি কিছু ইনস্টিটিউশন হয়েছে এবং কাজ করছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়ার উপরে পড়াশোনা করাচ্ছে। তো এইটা একটা ভালো কম্বিনেশন ক্রিয়েট হবে আমাদের জন্য। আমরা আশা করবো যে আপনারা একটা পর্যায়ে আসলে বিশেষায়িত শিক্ষার জায়গা, এবং আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে আমি আমার জায়গা থেকে ওরা অ্যাডভার্টাইজিং এর যখন ক্লাসগুলো নেয়, আমি মাঝে মাঝে যাই, এবং এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এটা আসলে আপনি যে অভিজ্ঞতাটা আসলে নিচ্ছেন সেটা আসলে বাধা কিছু নেই, না, ছকে বাধা কিছু নেই। এবং একটা ক্রিয়েটিভ জনার, ইটস আ মানে ক্রিয়েটিভ জনার শুড বি আপনার ছবি। সো এইটা আপনি কিভাবে দেখছেন, আপনার দর্শন কি বলছে, আপনার চিন্তার জায়গাটা কিভাবে আপনি এক্সপ্রেস করছেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি টাফ অলসো। রিপন স্যার কি বলবেন এই জায়গাটাতে? আপনার যদি একটু মত দিতে চাই আর কি, যে যেমনটি বললেন সাবিন ভাই, আপনি কি একমত যে আমাদের এই জায়গাটা, বিজ্ঞাপনের জায়গাটায় আসলে ওইরকম মানে ছকে বাঁধা কোনো পড়াশোনার মধ্যে দিয়ে এসে আসলে করা সম্ভব না, এবং এই জায়গাটা একেবারে আলাদা? না, বিজ্ঞাপনটা তো কোনো গ্রামের মধ্যে, গ্রামারে পড়ে না, রাইট? তারপরে এটা আসলে টোটালটার মানে ব্রেন থেকে আসা একটা ক্রিয়েটিভিটি, এক একজনের এক এক রকম ক্রিয়েটিভিটি থাকে, সেখান থেকেই কিন্তু বিজ্ঞাপনটা তৈরি হয় আসলে। আর বেশি মানে বিজ্ঞাপনটা মানে নিয়ে কখনো এই কথাটা বলেনি, যেটা সাবিন স্যার বলেছে আমাকে, তোমাকে, যে এটা টিম ওয়ার্ক। মানে আমি কিন্তু এই প্রথম আমি একজন নির্মাতার মুখে শুনলাম এটা টিম ওয়ার্ক। উনি অনেকবার বলেছেন। তো এটা আসলে এখানে এটা মানে আমি সবসময় বলে আসছি, আমি অনেক পত্রিকায় হাজারবার বলেছি আমি যে টিম ওয়ার্ক, একটা জিঙ্গেল একা করা যায় না। তো মানে এইটা এক একজনের মেধা এক এক রকম, এক একজনের চিন্তাভাবনা এক রকম,
একটা প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্ট নিয়ে স্টাডি করে জি। সেই ভালো বিজ্ঞাপন তৈরি করতে পারে। কারণ এটা কিন্তু আপনি ঠিক বলেছেন স্যার, একেবারে রাইট। কারণ এটা বিজ্ঞাপন তো এটা এন্টারটেনমেন্ট না, ইয়া বিজ্ঞাপনটা এটা আসলেই বিজ্ঞাপন, এটা কোনো এন্টারটেনমেন্ট হলে ওই প্রোডাক্ট ফ্লপ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা মানে যারা ক্রেতা যারা এবং মানে যারা ব্যবসা করে এটা তাদেরকে নিয়ে convince করে, হ্যাঁ তাদেরকে একটা উদ্দেশ্য করে বিজ্ঞাপনটা তৈরি করতে হয়, প্রোডাক্টটা হাইলাইট করে। এটা অনেক সময় মডেলকে দিয়ে প্রোডাক্ট হাইলাইট করা হয়, সেটা একটা পন্থা, এটা স্ক্রিপ্ট হয় এই ধরনের, একদম এইভাবেই আসলে হয়। একদম স্যার। স্যার আপনি আমাকে আসলে নিয়ে গেলেন সেই জায়গাতে প্রশ্নটা করার জন্য যে থাকে না প্রত্যেকটা শিল্পীর তো একটা জায়গা থাকে যেখানে উনি ক্রিয়েটিভ প্রসেসটা করে আর কি। আজকে তো রিপন খান সামনে আছেন, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আপনার সেই ক্রিয়েটিভ প্রসেসটা কি বা কিভাবে আসে, সবাই বলে যে না একটা ডিভাইন প্রসেস আছে, আপনারটা কীরকম আসলে যখন আপনি কিছুটা বানাতে বসেন তখন আপনি কি? আমি জানি না, এটা আমার মাথায় থাকে না। আমি যখন বসি, যখন শেষ হয়, আমি নিজে একটু অবাক হই কিভাবে হলো। এবং এখানে আমি একটু অ্যাড করি, এটা ইন্টারেস্টিং কাহিনী। স্যারকে আমি কোনো জিঙ্গেল দিয়েছি এবং আমার কোনো ব্রিফ না, কিচ্ছু না, এবং স্যার ওটা স্যারের মতন করে হয়তো করে নাই। মানে দেখা গেছে যে মানে স্যারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যারের টাইম লাইন কম থাকলে, যে স্যার কালকের মধ্যে লাগবে, তখন দুর্দান্ত কিছু বের হয়। এবং আমি অদ্ভুত হয়ে আমি সবসময় বলি, আমি আপনাকে কখনো প্রেশার ছাড়া কাজ ভালো হয় না আপনার। আমি যখন টাইম দিয়ে দিই তখন দেখা যায় স্যার করছে, আচ্ছা ওকে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ঘুরছে, আমি স্যার কালকে লাগবে, কিন্তু তখন দেখা যায় খুব সিরিয়াস এবং বসে পড়লো এবং অদ্ভুত একটা জিনিস বেরোলো, মানে যেটা আমি এক্সপেক্টই করি নাই। মানে এইটা স্যারের একটা অদ্ভুত ক্রিয়েটিভ, মানে স্যার যে মানে আমি এখনো বলি যে মডার্ন অ্যাডভার্টাইজিং অ্যাকচুয়ালি টাইমের সাথে চলে, আমাকে টাইমটা মেনটেন করে চলতে হয়, এবং স্যার হচ্ছে পারফেক্ট ম্যান ফর দ্যাট। এবং আজকে রাতে কোনো কিছু হবে, আমি জানি এটা বাংলাদেশে কেউ না পারলেও এটা রিপন খান পারবে, কারণ হচ্ছে আমি জানি রিপন খানের ওই ক্যাপাসিটি আছে, মানে এই কোয়ালিটি কারো থাকে না। মানে অনেক মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করা হয়, তো দেখা যায় কি যে ওই যে একটু ভাববে, ঘুরবে, এই করবে, আসছে না ভাই, আচ্ছা ফোন ধরছে না, এইটা ওইটা। স্যার হচ্ছে কমপ্লিটলি, আমি অনেক জ্বালাই স্যারকে, এটা আমি নিজেও বলি যে আমি স্যার আপনাকে আমি কি পরিমাণ বিরক্ত করি এটা বলার কথা না, কিন্তু মজার বিষয় হচ্ছে টাইমিং। স্যার ইন্টারেস্টিংলি এই শর্ট টাইমে খুবই ভালো জিনিস, প্রেসারে স্যার সৃজনশীল তারা এক্সপ্যান্ড করে। হ্যাঁ মনে আই গেস সো, লেজেন্ড তো হতে পারে ডেফিনেটলি। স্যার আপনি কি ফিল করেন কিনা প্রেসার ফিল করলে আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যায় কিনা? না এটা আমি আসলে এটি এভাবে অভ্যস্ত। মানে আমি তো প্রত্যেক দিন এমন গেছে 10টা জিঙ্গলও করেছি। প্রেসারটা একটা আমাকে মানে কাজ করার স্পিডটা বাড়ায় আর কি। দিস ইজ কোয়াইট দ্য প্রসেস স্যার। অ্যাকচুয়ালি মনে করো যে কেউ যদি বলে ভাই জিঙ্গলটা করেন, একটু করে দিন, মানে এই সাউন্ডটাই আমার ভালো লাগে না, মানে আমি নিতেই পারি না, এবং সেটা আমি ঢিলা ঢিলা ভাবটা মনে ভালো লাগে না। স্যারের সঙ্গে বলতে হচ্ছে এমন কাজটা আমি হাতে দিই না মাঝে মাঝে, কিন্তু যেটা মানে তখন যখন গুরুত্ব মানে আমি বুঝতে পারি যেটা বলার একটা স্টাইল থাকতে হবে, এখনই করতে হবে, কালকে বুঝতে পেরেছি মনে হয় একটু কাছাকাছি। প্রত্যয় প্রশ্নটা না করলে আমাকে প্রত্যয় ভক্তরা অনেক বকাটকা দিতে পারে। প্রত্যয়ের ক্রিয়েটিভ প্রসেস কি যদি জিজ্ঞেস করি, এনিথিং ফর এনিথিং, মানে ওয়েন ইউ প্লে গিটার বা রক্তবর্ণই যখন করেছিলেন তখন কিভাবে আসলে ক্রিয়েটিভ প্রসেসটা ছিল বা কখন কিভাবে করেন আসলে? ইটস অলওয়েজ আ ব্ল্যাঙ্ক পেজ আসলে, দের ইজ নো স্পেসিফিক প্রসেস মনে করি। যেরকম ধরেন হ্যাঁ অনেক সময় যেটা সাবিন আঙ্কেল বলছিলেন যে মুডের ব্যাপার, যে কখন কি আসে, সো দ্যাট ইজ আ ফ্যাক্ট। আসলে গানের ক্ষেত্রে আমি বিলিভ করি যে কোনো সময় একটা মুড আসে আসলে, তাই না? গান ইভেন ওয়েন আই এম ইন দ্য শাওয়ার তখন একটা গানের টিউন মাথায় আসলে, ইট ডাজন্ট মানে দের ইজ নো স্পেসিফিক আর কি টাইম যে ওই সময় কাজটা নিয়ে বসা যায়। আর বিজ্ঞাপনের সেক্টর আমি তো পাপাকে দেখছি ছোটবেলা থেকে, আসলে এই জায়গাটা যেহেতু খুব শর্ট টাইমে পাপা কাজ করেন এবং পাপা সবার সাথে এই ডিলিংটা আমি দেখে আসছি। আপনার ক্ষেত্রে কি তাই কিছুটা হয়েছে কিনা, মানে না বাবার প্রভাব আছে কিনা এই জায়গাটা? কোনটা প্রেসারে কাজ করার যে ওটা অ্যাকচুয়ালি আই বিলিভ সবারই থাকবে, আই গেস। প্রেসার থাকলে অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি বেড়ে যায় আসলে এই সময়, তখন আসলে ফ্লাইট এন্ড ফাইট রেসপন্সিবল জায়গাটা চলে আসে মনে হয়। সো এটা আমার ক্ষেত্রেও হয়, এটা আমার হয়, বাট আমার যে ক্রিয়েটিভ প্রসেসটা ইটস আ টোটাল ব্ল্যাঙ্ক পেজ। তখন আমি একদম ব্ল্যাঙ্ক বসি এবং I need a lot of focus, that's it. Thank you. মানে এটা কবে বানানো হয়েছে? এটা জাস্ট a month back. ওয়াও, এখন তো অনেক বেশি মানে কি বলবো কেওটিক, বাট এর মধ্যে অনেক সুদিং লাগলো এই ভিডিওটা। মানে why did you thought of this song out to be like this? Actually আমার গানটা বানানোর প্রসেসই যখন I was making the song, I was
looking for something aesthetic Okay. or actually very It is. soothing and silent. So is. That's what I wanted and that's what I made. ওকে And আমি একটু টিমের ব্যাপারে বলি গানটা। প্লিজ So, প্লিজ আই ওয়ান্ট টু সো গানটা লিখেছে হচ্ছে সাদিকা, আমার ফ্রেন্ড সাদিকা আজিজ, আর এই ভিডিও করেছে রাফিয়ান রাফি। আমার এটা টোটালি একটা ফ্রেন্ডদের মধ্যে প্রোডাকশন আর কি। সো হি মেড দ্য ভিডিও Very professional, by the and way. there's a point here পুরো গানটা ফোনে শুট করা, নো ক্যামেরা। বাহ, ডিরেক্টর স্যার কি বলে তার কাছ থেকে শুনতে চাই অসাধারণ। ইট ইজ না, কোয়াইট না, হ্যাপেনিং রাইট না, নাও এখন obviously, হচ্ছে তাই এখন না হচ্ছে এবং এখন অ্যাকচুয়ালি টেকনোলজি ওই দিকেই যাচ্ছে। কজ হচ্ছে মানে ফোনে মুভ করা, এখন 4K রেজলিউশন পাচ্ছি, সবকিছু ইজিলি শুট করা যাচ্ছে, এন্ড গুড প্রোডাকশন। অ্যাজ এ প্রফেশনাল সুপার প্রফেশনাল মানে হোয়াট ইউ সে মানে ফোন দিয়ে কি সব করা যায় আদৌ মানে শেষ পর্যন্ত মানে এটা অনেকের প্রশ্ন থাকবে আমি ওই জিজ্ঞেস করলাম না, ফোনে একটা টেকনিক্যাল প্রবলেম থাকে যখন আমরা হাই স্পিড মানে ওই যে যখন মুভমেন্ট শটগুলো থাকে এটা একটু ব্লারি হয়ে যায় Okay. ফোনে এই, বাট ক্যামেরাতে এটা কখনোই হয় না, ক্যামেরা পারফেক্টলি ওই শটটা নেয়। আর ফোনে অ্যাকচুয়ালি টিকটক অ্যান্ড ওগুলো ঠিক আছে হোয়াইট গুড, বাট দ্যাট গেটস ক্লিয়ারিটি মানে but- ঠিক আছে প্রফেশনাল কাজের জন্য অবভিয়াসলি টেকনোলজি ইজ আপডেটিং আসলে। হ্যাঁ update। হয়তো ওই পর্যায়ে যেতেও পারে এখন হচ্ছে মানে ফিল্ম ফেস্টিভ্যালও হচ্ছে, মানে ফোনের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে যে আইফোন দিয়ে শুট করা, বিভিন্ন রকম ব্র্যান্ডের 4K রেজলিউশন ফোন দিয়ে শুট করা। about to come with that maybe আপনি তো নিশ্চয়ই সবার আগে এটা ব্যবহার করবেন আমার মনে হয়। এনিওয়েজ আমরা একটু লেটস কাম ব্যাক টু দি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, আমরা একটু সেখানটায় আসতে চাই। আমি ফার্স্টে খুব কিউরিয়াস জানতে যে এরকম ক্যাটাগরি কি ওদের ছিল কিনা বা আছে কিনা। এখনো ওইভাবে ক্যাটাগরি ক্রিয়েট হয়নি। এখন যেটা হচ্ছে সে সামগ্রিক মানে যে ডিরেকশন দিচ্ছে যারা ওই কাউন্ট নিয়ে কাজ করছে, কিন্তু স্পেসিফিক টেলিভিশন কমার্শিয়াল নিয়ে কোনো কাজ করা দরকার হয়নি। নেই তো আমাদের বিক্রম যিনি বানিয়েছেন উনি তো ফিল্মও তো বানিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেছেন মানে আমাদের তরফ থেকে করা অলরেডি হয়েছে। আমি অ্যাপ্লাই জি। করেছি এবং ওদের একটা টাইম নেয়, মানে ওরা একটা জাজমেন্টাল টাইম নেয়, সো ওই টাইমটার জন্য ওয়েট করছি। Probably you are creating the first history and it will last maybe. ইনশাআল্লাহ। মনে হয় না কেউ আর্কাইভ করবে, হয়তো করবেও হয়তো কেউ কাজ এরকম। ইট ইজ ওয়ান্ডারফুল। এবার সিনেমা নিয়ে একটু কথা বলি, সময় যেহেতু শেষ হয়ে আসছে। সিনেমার ক্ষেত্রে এখন আপনার মনোযোগটা কতটুকু বা সিনেমা যেটা আসছে সেটা সম্পর্কে একটু জানতে চাই আসলে। সিনেমার প্রিপারেশন ডান, গান হয়ে গেছে, সবকিছু ডান। আমরা যেটা এখন ওয়েট করছি বেসিক্যালি ফাইনাল এডিটিং অ্যান্ড কালার গ্রেডিং এর জন্য কাজ করছি। এটা কমপ্লিট হলে সেন্সরে দিয়ে দেবো, হোপফুলি ডিসেম্বরে আশা করছি আসবে। আচ্ছা, দ্য ডিরেক্টর হু ইজ ইন দ্য সেটস অফ দ্য টিভি সিরিজ হি ইজ ইন রাশ, খুব রাশ থাকে, আমি যতটুকু বুঝতে পারি আমি বানাইনি এবং দেখেছি। একজন ওই ডিরেক্টরই আবার যখন সিনেমা বানাতে যায় ইটস এ বিগ ক্যানভাস, অবভিয়াসলি তখন কি আপনি খুব চিল থাকেন বা না খুব না না, আমার একটা অদ্ভুত ফিলিংস হয়েছে শুনেন। আমি অন সেটে ফার্স্ট অ্যাকশন কলটা দিলাম, জি। এবং অ্যাকশন কলটা দেওয়ার পরে মনে হলো কোনো ফিডব্যাক নাই ক্লায়েন্টের, কোনো Okay, ক্লায়েন্ট okay, নাই, okay. কোনো Instant feedback feedback নাই আছে, এবং right. প্রোডাক্ট এন্ডোর্সমেন্ট নাই। মানে এইটা যে তখন মনে হলো যে অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফিল্ম, Wonderfully এবং picked up. এই মেন্টাল প্রেশার নাই আমার কোনো, যে আমাকে শুট করতে হবে, টাইম ডিউরেশন বাধা, আমাকে এত সেকেন্ডের মধ্যে এক্সপ্রেশন লাগবে, মানে এইটা সবচেয়ে বড় লার্নিং ছিল আমার। ক্রিয়েটিভিটি একটু আলস্যে পড়েছে আর কি মনে হ্যাঁ, হচ্ছে। এবং না না না, এবং এটা পজিটিভ সাইড হচ্ছে Okay. যে আপনি আপনার ক্রিয়েশনটাকে আপনি গুছিয়ে করতে পাচ্ছেন, মানে কোনো রকম মানে ফিডব্যাক নাই, কোনো ধরাবাধা নিয়ম নাই, আপনি ইচ্ছা মতন আপনার ক্যামেরা সেট আপ করতে পাচ্ছেন, শর্টগুলো নিতে পাচ্ছেন, মানে ইটস আ ওয়ান্ডারফুল প্লেস। Right. মানে মানে একটা ক্রিয়েটর পার্সনের জন্য, ক্রিয়েটিভ পার্সনের জন্য ইটস সিরিয়াসলি Explore করার জন্য best এক্সপ্লোর place, করার জন্য ইটস Right. গুড, মানে এবং প্রত্যয় যেহেতু বললো কথাটা, এই জায়গায় প্রত্যয় কিন্তু অনেক জায়গায় তার ওই পার্সপেক্টিভটা রাখতে পারছে এখন, উনি নিজেও শুট করছেন। এই যে আমাদের এই মোবিলিটির কারণে তো অনেকে আমরা আসলে ইনপুট দিতে পারি এখন। Right. যদি একটা পার্থক্যের কথা প্রত্যেককেও জিজ্ঞেস করি, ডিরেক্টর স্যারকেও জিজ্ঞেস করি যে ফিল্মের ক্ষেত্রে এবং হচ্ছে টিভিসি বা ওবিসি মেকিং এর জাস্ট বেসিক ইভ্যালুয়েশনের জায়গা থেকে যদি পার্থক্যের কথা বলি, আপনি বলেছেন অনেক কিছু, যদি এখন বলতে বলি ভ্যালুয়েবলি কি বলবেন অ্যাজ আ মেকার? মনে হয়েছে আপনাকে, ফিল করেছেন আপনি সেখানে? না, অবভিয়াসলি ফিল করেছি, কারণ হচ্ছে দেখেন ওইটা তো কমার্শিয়াল ফিল্ম, আমাকে প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে, অনেক চাকচিক্য, অনেক কিছু ফিল্ম ইজ এ থাকতে হয়। হিউজ প্রোডাক্ট বাই দ্য ওয়ে, অবভিয়াসলি। আর ফিল্মের ব্যাপারটা হচ্ছে ফিল্মের যে বিগ প্রোডাক্ট, Right. মানে এটা বিগ প্রোডাক্ট, একবারে অডিয়েন্সের সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট হচ্ছে। সো দুইটার পার্থক্য অ্যাপেলিং কিন্তু মানে ইন আ সেন্স সেম, জি। কিন্তু বেসিক একটা পার্থক্য আছে, জি। যেটা হচ্ছে আপনি থ্রু দিস ফিল্ম একটা ফিলোসফি সেল করছেন, একটা ফিলোসফি, আপনার থট প্রসেসটাকে আপনি অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছেন। আর কমার্শিয়াল যেটা হচ্ছে এইটা বেসিক্যালি প্রোডাক্টের ফিলোসফিটাকে, প্রোডাক্টের মানে ইনার সেন্স, ইনার কনসেপ্টটাকে আপনি সেল করছেন। সো বেসিক কিছু পার্থক্য আছে, কিন্তু দুইটাই প্রোডাক্ট।
ওকে, দ্য পারপাস ইজ সেম আসলে বাট অনুর জন্য কাজটা বেশি করছি পরমাণু থেকে, রাইট? হ্যাঁ, স্যারকে তো আমাদের লাগবে সবখানে আসলে, সবখানে। স্যার থাকবেনই। স্যার এখন সব মিলে আপনার মিউজিক ইন্ডাস্ট্রি ইভ্যালুয়েশন যদি বলি, স্যার আপনি তো এলপি দেখেছেন, তারপরে তো এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা। এলপি তো আমি আমার জেনারেশনের আগে রাইট, অনেক আগে। বলছি আর কি, আপনি শেষ মানে তারপরে বলছি, আমি তো এলপি পেয়েছি স্যার, আমি শুনেছি ঘরে ছিল, তো সেগুলো থেকে আজকে ওটা তো মানে শোপিস ছিল রাইট সবার রাইট ঘরে। রাইট। তো এখন স্টেরিও থেকে এখন আমরা এখন বাতাসে মানে এফটিভিতে গান থাকছে, আপনি শুনতে পাচ্ছেন। মিউজিশিয়ান আমি আমার বলি একটা, আমি যে থেকে বলি, আমি সবগুলো ফরম্যাট পেয়েছি, এলপি ছাড়া সবগুলো ফরম্যাটে আমি কাজ করেছি এবং এটা পরিবর্তন মানে দেখেছি এবং এটাকে পরিবর্তন করিয়েছি আমি, মানে আমি এটাকে আমি কি বলে প্রোভাইড করেছি, এগুলো করেছি আর কি একদম এই পর্যন্ত। জি স্যার, সেই জায়গাটাতে এটা আমার কপাল ছিলাম, যাতে বটেই স্যার আপনি ছিলেন, উই আর ব্লেসড। মানে ইভ্যালুয়েশনটা কিভাবে করবেন স্যার, পুরো মিউজিক্যাল জার্নিটা আপনার যদি বলি, এত লম্বা একটা জার্নি, মানে এই সব কিছুরই না নতুন কিছু আসলে মানুষ অনেক চিন্তায় পড়ে যায়, এআই আসছে চিন্তা পড়ে যাচ্ছে। জি, বরং এআইটা অ্যাকসেপ্ট করে এআইকে কাজে লাগিয়ে কিছু করা উচিত এবং সেটা এআইতে সিস্টেম আছে, সেটা করা যায়। তো এরকমই আগে যেমন সিডি ছিল, সিডিকে টেপ ছিল, টেপ থেকে বাদ হয়ে সিডি আসলো, সিডি থেকে বাদ হয়ে ড্যাট আসলো, তারপরে ফাইনালি এখন আমরা কম্পিউটারে কাজ করি, মানে হার্ড ড্রাইভে কাজ করছি। একসময় তো ভিডিও এডিটিং করতেই চাইতো না যারা এক্সপার্ট, বলতো ভিডিও এডিটিং হবে না মানে হার্ড ড্রাইভে, এসকাজি হার্ড ড্রাইভ ইউজ করতাম আমরা। হ্যাঁ, তো যাই হোক এইভাবে মানে একসময় কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে যায় এবং সেটার উপকারিতা কিন্তু পায়। জি, এটা কিন্তু সত্যি কথা। আপনি বলছেন স্যার, মেনে নিলাম তাহলে স্যার, আমরা ভয় পাচ্ছি না, উই আর গোইং টু অ্যাডপ্ট ইট। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি আজকে আড্ডা আসলে শেষ করতে পারছেন, তারপর করতে হচ্ছে, এবং আবার কংগ্রাচুলেশনস মাসুদ জাকারিয়া আপনাকে ফর মেকিং আস প্রাউড লাইক দিস ইন এ ডিফারেন্ট ওয়ে, ভেরি বিউটিফুল ওয়ে। এবং আমরা আবার নিশ্চয়ই ফেরত আসলে অ্যাকোলেট হওয়ার পরে, আপনি সম্মানিত হওয়ার পর আবার আরেকবার আড্ডা দেবেন নিশ্চয়ই। স্যার থ্যাংক ইউ প্রত্যয়, Thank you so ভেরি মাচ, থ্যাংক ইউ। উইশ ইউ গুড লাক। প্রিয় দর্শক, আজকের আড্ডা এখানে শেষ করছি, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন।